এদিকে আওয়ামী লীগ ফের আলোয় ফিরে আসবে, নির্বাচনের আগে সংগঠনকে বার্তা হাসিনার। সরকারের পদত্যাগ এবং দেশ জুড়ে সকাল সন্ধ্যা হরতাল পালন করছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। এদিকে ইউনূসের পাতানো নির্বাচন যেন ভোটের কোনো দরকার নাই। আল্লাহ রাসূল আপনি তো থাকবো না। এটা কোন অন্যায় হচ্ছে দেশে? আমাদের প্রায় রিক্সা চালক 5 লাখ 10 লাখ ফ্যামিলি ধ্বংস করে ফেলাইছে। তারা আজকে রাস্তায় ঘুমায় ও শান্তি পায় না, নির্যাতিত অবস্থায় আছে। এদিকে উপদেষ্টারা সেফ এক্সিট নিতে দরবারে দরবারে সেজদা দিচ্ছেন, রিফাত রশিদের বিস্ফোরক মন্তব্য। মুজিবের বাংলায় রাজাকারের ঠাই নাই, শেখ হাসিনা বীরের বেশি আসবে ফিরে বাংলাদেশে। কে বলে রে মুজিব নাই, মুজিব সারা বাংলায়। এবার এমনই স্লোগানে রাজশাহীতে পুলিশি প্রোটোকলে স্মরণকালের বিশাল বিক্ষোভ মিছিল করেছে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। এবার ইউনূস সরকারকে বুড়ো আঙুল দেখিয়ে রাজশাহীতে নিজেদের দুঃসাহস দেখালো আওয়ামী লীগ। শুধু তাই নয়, খুদ পুলিশি সহায়তায় আওয়ামী লীগের এমন বিশাল বিক্ষোভ মিছিলে ভীত হয়ে পড়েছে ইউনূস সরকার। এছাড়া শেখ হাসিনার পক্ষে সাধারণ জনগণের বক্তব্য, আওয়ামী লীগ সরকার অনেক বড় একটা দল, চাইলেই কেউ এই দলকে মুছে ফেলতে পারবে না, কারণ ইতিহাস কখনো মুছে ফেলা যায় না। আওয়ামী লীগ সরকার একটা বড় একটা দল, এই দল আপনি চাইলেই মুছে ফেলতে পারবেন না, ইতিহাস কখনো মোছা যায় না। এদিকে আওয়ামী লীগ ফের আলোয় ফিরে আসবে, নির্বাচনের আগে সংগঠনকে বার্তা হাসিনার। অন্ধকার কেটে গিয়ে একদিন আওয়ামী লীগ ফের আলোয় ফিরে আসবে। গতকাল আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশ্যে ভার্চুয়াল বার্তায় শেখ হাসিনা এসব কথা বলেন। বার্তায় শেখ হাসিনা বলেছেন, আমাদের আরও শক্তিশালী হয়ে ময়দানে নামতে হবে, দিন দিন জনসংযোগ বাড়াতে হবে, যাতে করে আমাদের সংগঠন আরও এগিয়ে যায়। আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতা কর্মীদের ওপর দিন দিন নির্যাতন করা হচ্ছে, এমনকি খুন ও গণহত্যার মতো ঘটনা ঘটেছে। সংগঠনকে আরও শক্তিশালী হতে হবে। আমি বলছি, অন্ধকার কেটে গিয়ে একদিন আওয়ামী লীগ ফের আলোয় ফিরে আসবে। প্রসঙ্গত, কিছুদিন আগেই একটি অডিও বার্তায় বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্তমান অন্তর্বর্তী সরকারের ওপর ক্ষোভ উগড়ে দিয়ে বলেছেন, ওরা কত বড় দুর্নীতিবাজ তা প্রমাণ হয়ে গিয়েছে। নিজেদের হাতে ক্ষমতা নিয়ে দিনের পর দিন দুর্নীতি করে যাচ্ছে, না হলে এত তাড়াতাড়ি এত সম্পদের মালিক হয় কিভাবে? বর্তমানে বাংলাদেশে যে অশান্তি ও বিশৃঙ্খলার পরিস্থিতি সৃষ্টি হয়েছে, তার জন্য সম্পূর্ণ দায়ী ইউনূস সরকার। বাংলাদেশে দিন দিন সংখ্যালঘুদের অত্যাচার করা হচ্ছে, নির্যাতন, এমনকি জ্যান্ত জ্বালিয়ে দেওয়ার মতো ঘটনা ঘটেছে। সমস্ত কিছুর জন্য দায়ী ব্যর্থ ইউনূস সরকার। প্রতিটি এলাকায় সন্ত্রাসের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ গড়ে তুলতে হবে। এদিকে ইউনূসের পাতানো নির্বাচন যেন ভোটের কোনো দরকার নাই। গণতন্ত্রের মূল ভিত্তি হলো জনগণের স্বাধীন ভোটাধিকার, কিন্তু যখন নির্বাচন একটি পূর্ব পরিকল্পিত ও নিয়ন্ত্রিত প্রক্রিয়ায় পরিণত হয়, তখন সেই ভোট আর জনগণের প্রকৃত মতামতের প্রতিফলন থাকে না, বরং তা ক্ষমতাসীন বা প্রভাবশালী গোষ্ঠীর বৈধতা অর্জনের একটি কৌশলের রূপ নেয়। সাম্প্রতিক সময়ে ডক্টর ইউনূসকে কেন্দ্র করে যে তথাকথিত নির্বাচনী উদ্যোগের কথা আলোচনায় আসছে, তা নিয়ে সাধারণ মানুষের মধ্যে গভীর অনাস্থা ও সন্দেহ তৈরি হয় স্বাভাবিক। যে নির্বাচনে প্রার্থিতা বাছাই থেকে শুরু করে প্রশাসনিক সিদ্ধান্ত, আইন প্রয়োগ ও রাজনৈতিক পরিবেশ সবকিছুই একপাক্ষিকভাবে নিয়ন্ত্রিত হয়, সেখানে ভোট দেওয়ার প্রয়োজনীয়তাই বা কোথায়? জনগণ যখন আগেই বুঝে ফেলে যে ফলাফল নির্ধারিত, তখন ব্যালট বাক্সে ভোট দেওয়া কেবল একটি আনুষ্ঠানিকতায় পরিণত হয়। এই ধরনের পাতানো নির্বাচন গণতন্ত্রকে শক্তিশালী করে না, বরং জনগণের রাজনৈতিক অনাগ্রহ, হতাশা ও ক্ষোভ আরও গভীর করে তোলে। আরও উদ্বেগজনক বিষয় হলো, এই ধরনের নির্বাচনের প্রক্রিয়ায় ভিন্নমত দমন, প্রশাসনের অপব্যবহার এবং রাজনৈতিক প্রতিপক্ষকে কোণঠাসা করার প্রবণতা স্পষ্ট হয়ে ওঠে। এর ফলে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হয় এবং জনগণের আস্থা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। গণতন্ত্রের নামে যদি কেবল নিয়ন্ত্রিত অংশগ্রহণ এবং সাজানো প্রতিযোগিতা চলতে থাকে, তবে সেই ব্যবস্থায় ভোট দেওয়ার নৈতিক গুরুত্ব সম্পূর্ণভাবে হারিয়ে যায়। প্রকৃত নির্বাচন মানে শুধু ভোটের দিন নয়, এটি একটি সার্বিক প্রক্রিয়া, যেখানে মত প্রকাশের স্বাধীনতা, সমান সুযোগ, নিরপেক্ষ প্রশাসন এবং আইনের শাসন নিশ্চিত থাকতে হয়।
এই মৌলিক শর্তগুলো অনুপস্থিত থাকলে নির্বাচন আয়োজন করা মানে জনগণের সঙ্গে এক ধরনের প্রতারণা করা। সুতরাং ইউনূসের পাতানো নির্বাচনের মতো ব্যবস্থায় ভোটের প্রয়োজন নেই, প্রয়োজন রয়েছে একটি সত্যিকারের গণতান্ত্রিক পরিবেশ গড়ে তোলার, যেখানে জনগণ নিজের ভোটকে অর্থবহ বলে বিশ্বাস করতে পারে। আর যদি সেই পরিবেশ বারবার বাধাগ্রস্ত হয়, তবে ইতিহাস সাক্ষী পাতানো নির্বাচন শেষ পর্যন্ত প্রতিহত করবে পাড়া মহল্লার সচেতন মানুষই। ভোট তখনই মূল্যবান যখন তা জনগণের ক্ষমতার প্রয়োগের প্রকৃত হাতিয়ার হয়, কোনো সাজানো নাটকের অংশ নয়। এদিকে উপদেষ্টারা সেফ এক্সিট নিতে দরবারে দরবারে সেজদা দিচ্ছেন রিফাত রশিদ। সরকারের একাধিক উপদেষ্টা এখন নিজেদের সেফ এক্সিট নিশ্চিত করতে বিভিন্ন মহলে দরবারে দরবারে যাচ্ছেন বলে মন্তব্য করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সভাপতি রিফাত রশিদ। বুধবার 7 জানুয়ারি এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, জুলাই আন্দোলনের সহযোদ্ধাদের ও উপদেষ্টারা আর চেনে না। গুলশান, মগবাজার, বাংলা মোটর এই এলাকাগুলোই তাদের পরিচিত জগৎ। অথচ যারা সামনে থেকে লড়েছে, গুলি খেয়েছে, আহত হয়ে কাতরাচ্ছে, তাদের খোঁজ কেউ রাখছে না। রিফাত রশিদ বলেন, জুলাই আন্দোলনে যারা শহীদ হয়েছেন, সেই শহীদ হওয়ার ধারাবাহিকতা এখনো থামেনি। কিছুদিন আগেও আমাদের ভাইরা শহীদ হয়েছেন, লড়াই এখনো চলছে, কিন্তু উপদেষ্টারা নিজেদের নিরাপদ প্রস্থান নিয়ে ব্যস্ত। তিনি আরও অভিযোগ করেন, বাংলাদেশ ধীরে ধীরে একটি পুলিশি রাষ্ট্রের রূপ নিচ্ছে। এখানে রাজনীতিবিদ ও সরকারের চেয়ে পুলিশ ও গোয়েন্দা সংস্থায় বড় হয়ে উঠছে। রাষ্ট্র পরিচালনা করবে জনগণের সার্বভৌমত্ব, ক্ষমতা ও নির্বাচিত সরকার, পুলিশ বা গোয়েন্দা সংস্থা নয়। বিভিন্ন ডিপ স্টেট ও বিদেশি এজেন্সিকে সার্বভৌম করার প্রবণতারও তীব্র নিন্দা জানান তিনি। জুলাই আন্দোলনকে ঘিরে গণমাধ্যমে নেগেটিভ ন্যারেটিভ তৈরির অভিযোগ তোলে রিফাত রশিদ বলেন,